হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আমার কাশ্মীরের যে গত 3টে ভিডিও, কাশ্মীরের গন্ডোলার কী করে বুক করবেন, টিকিট বুকিং, কাশ্মীরের স্ক্যাম অ্যালার্ট আর কাশ্মীরের টিউলিপ গার্ডেন সংক্রান্ত যে 3টে ভিডিও, সেটাতে অসম্ভব ভালোবাসার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আরও বেশি মোটিভেটেড যে আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো ইনফরমেশন আপনাদের জন্য তুলে ধরবো। তো আজকে অনেক কোয়েশ্চেন করেছেন এই 3টে ভিডিওতে, গন্ডোলা, টিউলিপ গার্ডেন, ওভারঅল কাশ্মীর সংক্রান্ত অনেক কোয়েশ্চেন করেছেন। তো সেই কোয়েশ্চেনগুলোর আমি ভাগ করে নিয়েছি, কিছু কিছু ভাগে সাজিয়ে নিয়েছি এবং সেই সব কোয়েশ্চেনের উত্তর দিতেই আজকে আমার এই প্রশ্ন উত্তর পর্ব। তাই আমি আশা করব এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ডিটেলে দেখবেন, তাহলে আপনাদের কাশ্মীর সংক্রান্ত সব প্রশ্নের উত্তরের আমি দিতে পারবো বলে আশা করছি। যদিও কোনো প্রশ্ন এখনও থাকে, অবভিয়াসলি কমেন্ট সেকশনে দেবেন, আমি চেষ্টা করব সেগুলোরও রিপ্লাই দিতে। তো শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। তো বেশিরভাগই যেটা অনেকজনই কোয়েশ্চেন করেছেন যে মার্চ বা এপ্রিলে গেলে কোথায় কোথায় বরফ পাওয়া যাবে। তো মার্চ বা এপ্রিলে গেলে এই মুহূর্তে যা অবস্থা কাশ্মীরের বেশিরভাগ জায়গায় প্রচণ্ড বরফ। আজকে আমি এখন মার্চ মাসের শেষের দিকে কথা বলছি। এই মুহূর্তে ট্যানমার্ক থেকে অনেক গাড়ি, বড় গাড়ি যদি যারা ট্রাভেলারে যাচ্ছেন, যেতে দেওয়া হচ্ছে না, ট্যানমার্ক থেকে আটকে দেওয়া হচ্ছে। সেখান থেকে ছোট গাড়ি, মানে ধরুন এক্সইউভি বা এসইউভি করে অনেকেই যাচ্ছেন। তার কারণ গুলমার্গে, ট্যানমার্ক থেকে যে গুলমার্গের রাস্তা, সেই রাস্তাতেই প্রচুর বরফ, আর গুলমার্গ একদম সাদা। তো যারা এপ্রিল মাসেও যাচ্ছেন, এপ্রিলের শেষের দিকে, ইভেন মেয়ের প্রথম দিকেও, তারাও গুলমার্গের নিচেই বরফ পাবেন আশা করছি। গুলমার্গ ফেজ 1 আর ফেজ 2 বরফ পাবেন। সোনমার্গ বরফে ভর্তি, পুরো সাদা সোনমার্গ। তো সোনমার্গে ডেফিনেটলি যারা এপ্রিল মে যাচ্ছেন তারা বরফ পাবেন। এছাড়া যারা চন্দনওয়ারি যাচ্ছেন, মানে পেহেলগাঁওয়ে যাচ্ছেন, চন্দনওয়ারিতে এখন প্রচুর বরফ। বেতাব ভ্যালিতেও নিচে বরফ আছে। তার ফলে বেতাব ভ্যালি বরফটা কদিন পরে গলে যাবে, পাবেন না। তবে চন্দনওয়ারিতে এপ্রিল মাসের মিড উইক পর্যন্ত বরফ থাকবে। যারা একটু অফবিট যাচ্ছেন, মানে ডাকসুম, সিনথানটপের দিকে যাচ্ছেন পেহেলগাঁও থেকে, তারা ডেফিনেটলি বরফ পাবে। তবে এই মুহূর্তে সিনথানটপ হয়তো রাস্তা বন্ধ পাবেন, যেতে পারবেন না। যারা এপ্রিলের শেষের দিক বা মের দিকে যাবেন, তারা সিনথানটপে যাবেন, সিনথানটপে বরফ অবশ্যই পাবেন। এরপরে অনেকে জিজ্ঞেস করেছেন যে গুলমার্গ গন্ডোলার কোন ফেজে এই সময় বরফ পাবো। তো অলরেডি আমি এটা বলে দিলাম যে গুলমার্গ গন্ডোলাতে ফেজ 1, ফেজ 2 দুটোতেই বরফ পাবেন। অনেকে এটাও জিজ্ঞেস করেছেন যে ফেজ 2 সম্পর্কে যদি কিছু বলেন। তো তাদেরকে আমি বলবো যে আমি গুলমার্গ গন্ডোলার যে ভিডিওটা তৈরি করেছি, সেখানে আমার ফেজ 2 নিয়ে ডিটেলে বলা আছে। তবু আমি কয়েকটা পয়েন্ট হাইলাইট করে দিচ্ছি যে যারা মার্চ, এপ্রিল, ইভেন মেতেও যাবেন, তারা গুলমার্গ ফেজ 2তে প্রচুর বরফ পাবেন। তবে অনেকে আমি দেখেছি যে এটা ভাবেন যে ফেজ 1-এ বরফ পেয়ে গেছি আর ফেজ 2তে যাব না, তার কারণ বরফই আছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তার কারণ ফেজ 2তে নৈসর্গিক যে দৃশ্য আপনি প্রত্যক্ষ করবেন, সেইটা ফেজ 1-এ কিন্তু পাবেন না। তার কারণ ফেজ 2টা আপারবাদ পিক, অনেকটা উঁচু জায়গা। তো চারিদিকে 360 ডিগ্রি ভিউ পাবেন আপনি, মানে চারিদিকে পাহাড়ে, শ্বেতশুভ্র পাহাড়, আপনি বরফের ওপর দাঁড়িয়ে আছেন, অসম্ভব সুন্দর দৃশ্য। ফলে ফেজ 2টা মিস করবেন না। আর ফেজ 2 নিয়ে আমি আগেই বলেছি যে যাদের বয়স্ক লোক, যাদের বাচ্চা, যাদের হার্টের প্রবলেম আছে, লাংসের প্রবলেম আছে, তাদের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই যাওয়া উচিত, বা সেটা বললে এইটা স্কিপ করা উচিত। প্রচণ্ড ঠান্ডাও থাকবে এই সময়, তো তারা বুঝে যাবেন। বাকিদের ক্ষেত্রে ফেজ 2তে এমন কিছু অসুবিধা হবে না। আর আবার ফেজ 2 নিয়ে যে বলে দিচ্ছি যে প্রথমে যখন আপনারা গন্ডোলায় লাইন দিয়ে রোপওয়েতে উঠছেন নিচে থেকে, আপনারা ফেজ 1-এ যাবেন, ফেজ 1 ঘুরবেন না। ফেজ 1-এ নেমেই ফেজ 2-এর লাইন দিয়ে দেবেন, আগে ফেজ 2টা যাবেন। ফেজ 2টা বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না, তার কারণ ওখানকার প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, প্রচণ্ড হাওয়া বইবে। তারপরে ওখানে আপনি 10 থেকে 15 মিনিট, 20 মিনিট ওয়েট যত কাটান, ছবি তুলুন, এনজয় করুন। এবারে আপনি ফেজ 2 থেকে ফেজ 1-এর লাইনে গিয়ে ফেজ 1-এ এসে বাকি অ্যাক্টিভিটিস, যেগুলো স্নো অ্যাক্টিভিটিস আছে, ওখানে কিছু রেস্টুরেন্ট ছোটো ছোটো আছে,
সেখানে খান, স্নো অ্যাক্টিভিটিস করুন, সেখানে সময় কাটান, এনজয় করুন। মানে ফেজ 1-এ বেশি সময় কাটান, কিন্তু ফেজ 2-তে আগে যাবেন। ফেজ 2 এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যারা ফেজ 2-তে একটু পরের দিকে স্লটে যাচ্ছেন তাদের বলবো যে ফেজ 2টা তাড়াতাড়ি করে নেবেন, কেননা দুপুরের পর থেকে ফেজ 2-তে ওয়েদার খারাপ হতে শুরু করে। তারা তাড়াতাড়ি ফেজ 2 করে ফেজ 1-এ চলে আসবেন। আচ্ছা, একটা হচ্ছে যে হ্যাঁ, ফেজ 1 আর ফেজ 2 আলাদা স্লট কি করা যেতে পারে? অনেকে কোয়েশ্চেন করেছেন যে আমি যদি ফেজ 1-এ একটা স্লটে করি আর ফেজ 2-তে আর একটা স্লট, তো আমি কি একবারে একটা স্লটে কি দুটো করে আনতে পারবো? উত্তর হচ্ছে না, কেননা আপনি যখন গন্ডোলাতে উঠবেন প্রত্যেক জায়গায় আপনার টিকিট চেক হবে, সেখানে টিকিটে আপনার স্লট লেখা থাকবে। তার ফলে যে যেরকম স্লটে যে ফেজ কেটেছেন সেই স্লটেই ঢুকতে পারবেন। আপনি কিন্তু সেটা না করলে অন্য স্লটে যেতে দেবে না। কিছু লোক কোয়েশ্চেন করেছেন যে যদি ফেজ 2 কোনো কারণে ওয়েদার খারাপ থাকে, ফেজ 2 যাওয়া যায় না, মানে ওরা যদি ক্যান্সেল করে দেয়, মানে গন্ডোলা কর্তৃপক্ষ যদি ক্যান্সেল করে, তাহলে আপনার টাকাটা কি হবে? আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনার গন্ডোলার টিকিট বুকিং করেছেন সেই অ্যাকাউন্টে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে, পুরো টাকাটাই, কোনো চার্জ কাটা হবে না। এরপরে গন্ডোলা রিলেটেড টিকিট হচ্ছে, যারা কোয়েশ্চেন করে যারা টিকিট পাননি তারা কি করবেন? তো আমার যেটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবার, আমি যতটা পারছি চেষ্টা করেছি তাদের টিকিটের কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে। তবে টিকিট নিয়ে এই বছরে প্রচণ্ড স্ক্যাম হচ্ছে, সেটা আমি আগের গন্ডোলার ভিডিওতে বলিনি, কেন তখন স্ক্যামটা শুরু হয়নি। স্ক্যামটা এখন শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন স্ক্যাম ধরা পড়ছে, নকল টিকিট বা ফেক টিকিট ধরা পড়ছে এবং সেই এজেন্ট অ্যারেস্ট হচ্ছে বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আজকে ভিডিও করছি, গতকাল 40টা ফেক টিকিট ধরা হয়েছে গুলমার্গ গন্ডোলার কর্তৃপক্ষের তরফ থেকে। তার ফলে যারা অন্য এজেন্ট দিয়েও কাটছেন তারা কিন্তু খুব সাবধান, কেন এটা প্রিন্ট করে বিভিন্নভাবে ফর্জ করে টিকিটটা তৈরি করা হচ্ছে। তো চেষ্টা করবেন অথেন্টিক জায়গা থেকে নিতে। এই মুহূর্তে তো আর কিছু অপশান নেই, তো অপশান দুটো, ভালো করে শুনুন। 1 নম্বর অপশান তৎকাল। তৎকাল যেদিন আপনি যাবেন তার আগের দিন বিকেল 5টা, মনে রাখবেন বিকেল 5টাতে তৎকালের স্লট শুরু হবে। পাওয়া খুব ডিফিকাল্ট, ট্রেনের টিকিটের মতো অবস্থা। তবে চেষ্টা করবেন যাতে তৎকালটা আপনি করতে পারেন। যদি তৎকালেও পেলেন না তাহলে কি করবেন? তাহলে যেদিন আপনি গন্ডোলাতে উঠবেন সেই দিন একদম কাউন্টারে সকাল 8টা থেকে 8:30টায় অন স্পট টিকিট দেওয়া হবে। যারা যেতে চান তারা অনেক আগে থেকে চলে যাবেন, লাইন দিতে শুরু করবেন। অন স্পট টিকিট দেওয়া হবে, কোনো স্লটের ব্যাপার নেই। টিকিট নিয়ে বাইরে বেরোতে পারবেন না, টিকিট নিয়ে ভেতর দিয়ে গন্ডোলাতে আপনাকে উঠে পড়তে হবে। তো এই দুটোই একমাত্র এই মুহূর্তে অপশান যারা গন্ডোলার টিকিট পাননি তাদের জন্য। আচ্ছা, এরপরে অনেকে কোয়েশ্চেন করেছেন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে মার্চ এবং এপ্রিলে যারা যাচ্ছেন তারা কি কি প্যাকিং করবেন, মানে কি কি জামা কাপড় কীরকম ধরনের নেবেন। এই বছর ঠান্ডা কিন্তু খুব বেশি এবং সেই ঠান্ডার জন্যেই এই বছর টিউলিপ গার্ডেন দেরি করে খুলেছে এবং টিউলিপ গার্ডেনেও ফুল বেশ কম এই মুহূর্তে। এপ্রিলের মোটামুটি 7-8 তারিখের পর থেকে টিউলিপ গার্ডেন ফুল ব্লুম হবে। তার মানে ঠান্ডা খুব বেশি আছে, ওয়েদারও বেশ খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো তার ফলে যারা যাচ্ছেন মার্চ এপ্রিল মাসে তারা ভালো পর্যাপ্ত গরমের কাপড় নেবেন, মানে ভারী জ্যাকেট নেবেন, যেমন মাফলার, টুপি, যারা ফিমেলদের ক্ষেত্রে আমি বলবো শাল, বেশ মোটা শাল, জ্যাকেট, গ্লাভস, মোটা মোজা, সুতির মোজা, উলেন যেগুলো, সেগুলো নেবেন। আর ওখানে গিয়ে আপনাকে যে বরফের যে জামাগুলো সেগুলো নিতে হবে। তার ফলে এইটা ভয় পাওয়ার কারণ নেই যে আমার জামাগুলো বরফে ভিজে যাবে। ওখান থেকে আপনাকে গুলমার্গ, সোনমার্গ, ইভেন দুধপাথরি সব জায়গাতে আপনাকে বরফের যে ড্রেসগুলো, জ্যাকেট হয়, গামবুট, সেগুলো নিতে হবে, সেগুলো পেয়ে যাবেন। জুতো যদি আপনাদের থাকে, যে জুতোগুলো বরফে ইউজ করা যায়, ভেতর থেকে জল ভেতর থেকে সোক করবে না, সেরকম জুতো ইউজ করতে পারলে ভালো হয়। সেক্ষেত্রে আপনাকে গামবুট নিতেই হবে না।
তার কারণ গামবুটে একটা চলতে একটু অসুবিধা হয়, যে স্বচ্ছন্দ যে চলতে পারি সেটা একটু প্রবলেম হয়। তো সেই শপিংগুলো আপনারা করে নিতে পারেন। আর যত পারবেন, যদি যাদের খুব ঠান্ডা লাগে, স্পেশালি ধরুন গুলমার্গের গন্ডোলা ফেজ 2 বা যারা গুলমার্গে নাইট স্টে করছেন, রাত্রে কিন্তু বেশ ঠান্ডা হবে। এই মার্চ, এখন তো মার্চ প্রায় হয়ে গেল, এপ্রিল মাসে রাতের দিকে মাইনাসের টেম্পারেচারের চান্সই বেশি। আশা করবো সোনমার্গে কেউ নাইট স্টে করছেন না, ডে ট্রিপ করে চলে আসছেন। সোনমার্গেও ঠান্ডা পাবেন, যদি ওয়েদার মেঘলা থাকে ঠান্ডা বেশি পাবেন। তার ফলে চেষ্টা করবেন যত পারেন লেয়ার করুন, মানে হচ্ছে ভেতরে থার্মাল নিন, থার্মালের ওপর ধরুন একটা সোয়েট শার্ট পরুন, সোয়েট শার্টের ওপর মোটা জ্যাকেট পরুন। তো এরকম যত লেয়ার্স বাড়াবেন তত আপনার গরম অনুভূত বেশি হবে। অনেকে জিজ্ঞেস করেছেন যে কি কি মেডিসিন নেবো। দেখুন, কাশ্মীরটা বেসিক্যালি একটা বোলের মতো, মানে কাশ্মীরটা হচ্ছে নিচের ভ্যালি, চারিদিকে পাহাড়। এইটা আমাদের যে উত্তরাখণ্ড বা আমাদের সিকিম, নর্থ ইস্টের অরুণাচল, সেগুলো যেমন গভীর খাদ, এখানে খাদ বেশি নেই। এখানে খাদ জম্মু থেকে যারা শ্রীনগর যাচ্ছেন তারাই খাদ পাবেন, শ্রীনগরের মধ্যে খাদ নেই। পেহেলগাঁও দেখবেন হাই রোড, কোনো খাদ নেই, আপনি ভ্যালিতে আছেন। ট্যানমার পর্যন্ত খাদ নেই। গুলমার্গে যাবেন, গুলমার্গেও এমন কিছু, আমরা যে সিকিমে যারা যাচ্ছেন বা ইভেন যারা দার্জিলিং যাচ্ছেন তারা যে খাদ দেখেছেন, অত খাদও নেই। তার ফলে এখানে অক্সিজেনের প্রবলেম, আর সব জায়গায় প্রচুর পরিমাণে গাছ, তার ফলে অক্সিজেনের অভাব কাশ্মীরে হয় না, যেটা বিভিন্ন আমাদের সিকিমে হয়, যেটা লাদাখে হয়, যেটা স্পিতিতে হয়, ইভেন উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা হয়, সেইগুলো এখানে হয় না। তবে গুলমার্গ গন্ডোলা ফেজ 2-তে একমাত্র হতে পারে, আর যারা সোনমার্গ থেকে জজিলা যাচ্ছেন, 0 পয়েন্ট যাচ্ছেন, তাদের হতে পারে। তো এই দুটো জায়গায় যদি অ্যাভয়েড করেন তাহলে অক্সিজেনের অভাব হওয়ার কথা নয়। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে ভাবেন যে অ্যাকিউট মাউন্টেন সিকনেস বলে একটা কথা আছে, যেটা হাই অল্টিটিউড প্রবলেম হয়, সেখানে ব্রেন ইডিমা হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় শুনছি, এখন সন্দাকফুতে শুনছি বেশ কিছু পর্যটকদের ডেথ হয়েছে, লাদাখে পাওয়া যায়, এরকম স্পিতিতে পাওয়া যায় অ্যাকিউট যে মাউন্টেন সিকনেস। এই কাশ্মীরে অ্যাকিউট মাউন্টেন সিকনেস হয় না, তার কারণ আমি বললাম যেটা। তো তার ফলে যারা ডিরেক্ট ফ্লাইটে শ্রীনগর যাচ্ছেন তাদেরও কিন্তু অ্যাকিউট মাউন্টেন সিকনেস হবে না, যেটা আমরা লেতে বারণ করি, যে ডিরেক্ট কেউ লেতে না গিয়ে লে মানালি হাইওয়ে দিয়ে লে যাক, অথবা শ্রীনগর দিয়ে কার্গিল দিয়ে লে যাক, তাতে আস্তে আস্তে আমাদের অ্যাডাপ্টেশনটা হয়ে যাবে হাই অল্টিটিউডের সঙ্গে, অ্যাক্লিমেটাইজেশন বলে যেটা। কিন্তু শ্রীনগরে, কাশ্মীরে এরকম কিচ্ছু হয় না। তার ফলে যারা ডায়ামক্স নেওয়ার কথা ভাবছেন, লাগে না। এছাড়া যেমন নর্মাল যে কোনো জায়গায় বেড়াতে গেলে যা ওষুধ নিতে হয়, পেটের ওষুধ, গ্যাস অম্বলের ওষুধ, ব্যথার ওষুধ, মাসেল রিল্যাক্সেন্ট, পেট ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, আর যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের যেগুলো ওষুধ সেগুলো ক্যারি করতে পারেন। শ্রীনগরে ওষুধের দোকান অনেক আছে, কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। আর কাশ্মীরের এমন কিছু ইন্টিরিয়ার জায়গা নয় যে কিছু পাবেন না, তার ফলে ওষুধ নিয়ে প্যানিক করার মতো কিছু হয়নি। এরপরে কোয়েশ্চেন এসছে, হ্যাঁ এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গুলমার্গ এবং পেহেলগামে থাকলে গাড়ি ছেড়ে দেবো না সাথে রেখে দেবো। যারা স্টে করবেন গুলমার্গ এবং পেহেলগামে, অবভিয়াসলি পেহেলগামে সবাই স্টে করবেন, নাইট চার্জ করে কোনটা সুবিধা হবে? দেখুন, নর্মালি এখন আমি বলবো যে রেটটা চলছে সেটা আমি একটু বলে দিই। এই মুহূর্তে মোটামুটি 3 থেকে 3,500 টাকা চলছে পার ডে ছোট গাড়ি, মানে সিডান কার যেগুলো আছে, ছোট গাড়ি, সুইফটের মতো যেগুলো গাড়ি। আর 4 থেকে 4,500 টাকা চলছে একটু বড় গাড়ি, মানে ইনোভার মতো যে গাড়ি, লোকাল সাইট সিং, বা শ্রীনগর থেকে আপনি পেহেলগাম যাচ্ছেন, মানে পার ডে হিসাবে চার্জ করছে ওরা। যদি বড় গাড়ি 18 সিট যদি চান, 18 সিটেরও ব্যবস্থা আছে, সেটা 5,500 থেকে 6,000 চার্জ করছে। এইটা রেট। এর বেশি যেটা বলছে আপনারা বার্গেনিং করে এই রেটে নিয়ে আসবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড রেট আমি বলছি কাশ্মীরের এই মুহূর্তে, মানে এই মার্চ এপ্রিলের। আচ্ছা, এবারে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই গাড়িটা কি রাখবেন না রাখবেন না। তো আমি বলবো যে এই মুহূর্তে আপনার যা ট্যুরিস্ট সিজন চলছে, পিক সিজন, গাড়িটা আপনার সঙ্গে রাখাই ভালো। এটা কিছু করার নেই যে পেহেলগাঁওয়ে আপনাকে
লোকাল সাইট সিইং করতে হবে লোকাল সিন্ডিকেটের গাড়িতে, তার ফলে ওই গাড়িটা আপনার কাছে এমনি থাকবে। কিন্তু আপনি ধরুন পহেলগাঁওয়ে আপনার হোটেল থেকে বাইরে কোনো খেতে যেতে চাইছেন, বা আপনি পহেলগাঁওয়ে মার্কেটে শপিং করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সেই গাড়িটাকে ডেকে নেবেন, কারণ সেটা তো লোকাল গাড়ি করবে না, বা আপনার ওখানে লোকাল ট্রান্সপোর্ট পাওয়া খুব মুশকিল সন্ধ্যের দিকে বা রাতে যদি আপনি ডিনার করতে যান কোথাও। তো সেক্ষেত্রে আপনার যে গাড়িটা আপনি এসছেন শ্রীনগর থেকে, সেই গাড়িটা অলওয়েজ অ্যাভেলেবেল থাকছে 24/7, কারণ আপনি পেমেন্ট করছেন সেই দিনের। তো সেই গাড়িটা ডেকে আপনি আশেপাশে মানে ছোটো ছোটো পার্ক আছে ওখানে, সেখানে যেতে পারেন, শপিং করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, রেস্টুরেন্ট যেতে পারেন, কিছু করার নেই। গুলমার্গের ক্ষেত্রে আপনারা ওয়ান নাইট স্টে করছেন, তার ফলে গুলমার্গে আপনি ওটা রাখতেই হচ্ছে, কোনো উপায় নেই। আচ্ছা, মোবাইল সিম নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো মোবাইল সিম নিয়ে আমি একটা শর্টস বানিয়েছি, ওটা দেখে নিতে পারেন, ওখানে সব কিছু লেখা আছে। অনেকে জিজ্ঞেস করেছেন যে কোনো পার্টিকুলার কোম্পানির সিম সেটা ভালো কাজ করে, ভালো নেটওয়ার্ক। তবে এরকম কিছু ব্যাপার নেই। আমি পার্সোনালি এয়ারটেল নিয়ে গেছিলাম। যারা যাচ্ছেন তাদের বলবো যে তারা তাদের কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বা যেখানে থেকে যাচ্ছেন সেখান থেকেই সিমটা পোস্টপেড করে নিন। ওখানে গিয়ে নতুন সিম কেনার কোনো দরকার নেই, এই সিমটাকেই পোস্টপেড করে নিয়ে যান। পোস্টপেড ছাড়া কিন্তু ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করবে না। এবারে আপনি এসে আপনি সেটাকে চেঞ্জ করে আবার প্রিপেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেন, এপ্রিলে কি 0 পয়েন্ট এবং জোজিলা খোলা থাকবে? এপ্রিল মাসে বলা খুব মুশকিল। ওয়েদার যে এই মুহূর্তে যেরকম ওয়েদার চলছে, তাতে এপ্রিলের অ্যাটলিস্ট প্রথম 15 দিন চান্স খুব কম জোজিলা বা 0 পয়েন্ট খোলা থাকার। তবে শেষের দিকে, এপ্রিলের শেষের দিকে বা মে মাসে আপনি নিশ্চয়ই জোজিলা বা 0 পয়েন্ট যেতে পারবেন। এটাও মনে আছে আপনাদের, আশা করি, যে সোনমার্গে লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে আপনি 0 পয়েন্ট বা জোজিলা যেতে পারবেন। যে গাড়ি করে আপনি শ্রীনগর থেকে সোনমার্গ ডে ট্রিপ করতে এসছেন, সেই গাড়ি আপনার কিন্তু সোনমার্গ সাইট সিইং করতে পারবে না। হ্যাঁ, 4 বছরের বাচ্চা আছে, কোনো অসুবিধা হবে কিনা? বাচ্চাদের, সব বাচ্চাদেরই বলছি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পাহাড় ও অল্টিটিউড জনিত সমস্যা অনেক কম হয় বড়দের থেকে। তার কারণ বাচ্চাদের লাংস অনেক সতেজ থাকে। যদি না বাচ্চার প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম থাকে, মানে কোনো বাচ্চার যেমন অ্যাসমা বা হার্টের কোনো রোগ যদি না থাকে, তার কথা বলছি। ইন জেনারেল বাচ্চাদের এই কাশ্মীরের পুরো যে ট্যুর আছে সেখানে কোনো অসুবিধে নেই। বাচ্চাদের একটাই অসুবিধে, সেটা এই কাশ্মীর ট্যুরে হচ্ছে ঘোড়া, মানে যেটাকে পনি রাইড বলি আমরা। তার কারণ এই ঘোড়াগুলোর আপনি যখন বসবেন, সামনে একটা এরকম বড় লোহার শেকল টাইপের আছে, মানে ওটা ধরতে, বাকেল বলবো আমি, ওটা ধরতে হয়। ধরে আপনি যখন যাবেন, যেহেতু আপনি দুলবেন, ওটা ধরে থাকতে হয়। তো বাচ্চা যদি ছোট হয়, ধরুন এই 4 বছর 5 বছরের বাচ্চা হয়, সেক্ষেত্রে বাচ্চার আলাদা ঘোড়া বাচ্চারা বসবে না, সেক্ষেত্রে আপনাকে ধরে বসতে হবে। সেক্ষেত্রে বাচ্চার যে গ্রয়েন এরিয়া আছে, মানে বাচ্চার যে কুঁচকি, সেই জায়গাটাতে ওই যে লোহার জায়গাটা বেশ ঘষা খায়। তার ফলে যারা বাচ্চাকে নিয়ে বসছেন, বড়রা, মা বাবা যেই হোক না কেন, তারা এই জায়গাটা খেয়াল রাখবেন। বাচ্চা কিন্তু ওই সময় হয়তো বুঝতে পারবে না, এক্সাইটমেন্ট থাকবে, পরবর্তীকালে বেশ ব্যথা করে ওই জায়গাটা। তার ফলে একটা যেন ডিস্টেন্স মেনটেন করেন ওই যে লোহার যে বাকেল, ওইটা থেকে বাচ্চার কুচকি, সেইটা খালি দেখে রাখবেন। বৈসারান যদি বলবো, বৈসারানে বাচ্চাদের না যাওয়াই ভালো। বৈসারানে মানে পহেলগাঁও থেকে যে বৈসারানের যে রাস্তাটা, সেটা বেশিরভাগ সময় কাদা থাকে, এবড়ো খেবড়ো থাকে, মাটির মতো থাকে। তার ফলে যখন ঘোড়াগুলো পা দেয়, টলমলো ভাব থাকে। আর এখানটা রাস্তার পাশে একটু খাদ আছে, আর ঘোড়াগুলো তো বুঝতেই পারছেন একদম খাদের পাশ দিয়ে ওইভাবে টলমলো করতে করতে চলে। ফলে বাচ্চা নিয়ে পড়ে যাওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। আর কয়েকদিন আগে, জানি না আপনারা দেখেছেন কিনা, বাংলা থেকেই 2-3 পর্যটকের মৃত্যু হয়েছে বৈসারানে গিয়ে, ওখান থেকে পড়ে গিয়ে। তো বাচ্চা থাকলে আমার রেকমেন্ডেশন, বৈসারান ভ্যালি যাবেন না, দুধপাথরি যান, থাজিওয়াস গ্লেসিয়ার যান ঘোড়া করে, কোনো প্রবলেম নেই, কারণ এগুলো সমতল রাস্তা, কোনো কারণে বাই চান্স পড়ে গেলেও কিছু হবে না। তো এই হচ্ছে বাচ্চাদের নিয়ে ব্যাপার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, স্নো অ্যাক্টিভিটিসের রেট কত? দেখুন, স্নো অ্যাক্টিভিটিসের রেট কোনো ফিক্সড রেট নেই, যে যেরকম পারে
সেরকম পড়ে, ট্যুরিস্ট ফল অনুযায়ী নির্ভর করে, মানে ট্যুরিস্ট কম থাকলে রেট কম, ট্যুরিস্ট বেশি থাকলে রেট বেশি। কিন্তু আপনার কাছে সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে কাশ্মীরের সব জায়গায়, যা বলবে তার 30%, মানে একদম যারা শপিং করতে অভ্যস্ত নিউ মার্কেট চত্বরে তারা যেমন বলেন একদম সেইভাবে এখানে বার্গেনিংটা করতে হবে, এবং একদম 30 to 40% স্টিক করতে হবে। আপনি দরকার পড়লে করবেন না, চলে আসবেন, ওরা ঠিক আপনাকে ডেকে নেবে। ওরা একটু বাজি দেখে নেয় যে আপনি ব্যাপারটাগুলো জানেন কিনা। আচ্ছা, জিজ্ঞেস করেছেন যে রাস্তা কেমন। রাস্তা সব জায়গাতেই খুব সুন্দর, যে গাড়ি নিয়ে আপনি যাবেন আপনার কোমরে চোট লাগার কোনো ব্যাপার নেই। কয়েকটা জায়গা আমি বাজে বলবো, সেটা হচ্ছে যারা ট্যানমার্ক থেকে যাবেন দ্রাং ওয়াটারফল, এই ট্যানমার্ক থেকে দ্রাং ওয়াটারফল আপনাকে আলাদা গাড়ি করে যেতে হবে। এই রাস্তাটা একটু অফ বেটিং টাইপের, একটা অফ রোডিং বেসিক্যালি। তো এই রাস্তাটায় যদি না যান, আমি বলবো যে এই যারা শীতকালে যাচ্ছেন না তাদের জন্য দ্রাং ওয়াটারফলটা এমন কিছু ব্যাপার নয়। তার ফলে এই অফ রোডিং করে কোমর ব্যথা করে দ্রাং ওয়াটারফল দেখার কোনো দরকার নেই। এই রাস্তাটা বাজে। আর বাকি সব রাস্তা, মানে গুলমার্গের রাস্তা, শ্রীনগরের ভেতরের যে রাস্তা, দুধপাত্রির রাস্তা, সোনমার্গের রাস্তা, পহেলগাঁওয়ের রাস্তা সুন্দর, একদম ভালো, কোনো অসুবিধা নেই। মে মাসে কীরকম বরফ পাবো আমি অলরেডি বলে দিয়েছি, তাও আমি মে মাসটা সম্পর্কে বলি। আমি মার্চ এপ্রিল নিয়ে মেন বলেছি। মে মাসে কনফার্ম বরফ পাবেন আপনি গুলমার্গ গন্ডোলা ফেজ 1, ফেজ 2, সোনমার্গ। দুধপাত্রিতে কিছু পেতে পারেন, নাও পারেন, কিন্তু এই দুটো জায়গায় আপনি পাবেনই। আর যারা সিনথনটপ যাচ্ছেন পহেলগাঁও থেকে, সিনথনটপে অবশ্যই পাবেন। একজন জিজ্ঞেস করেছেন, দুজন বেসিক্যালি জিজ্ঞেস করেছেন, দুধপাথরি, গুলমার্গ, সোনমার্গ কোনটা বাদ দেওয়া যেতে পারে। সব কটাই খুব সুন্দর, চেষ্টা করবেন সব জায়গাতেই ঘোরার। যদি আপনার টাইম একদমই কম থাকে সেক্ষেত্রে আমি বলবো যে দুধপাথরি আপনি বাদ দিতে পারেন, গুলমার্গ এবং সোনমার্গ অবশ্যই যাবেন। যদি কারোর প্ল্যান থাকে যে খুব শিগগিরই তারা লে লাদাখ যাবেন, সেক্ষেত্রে তারা দুধপাথরি করে আর গুলমার্গ করতে পারেন, সোনমার্গ বাদ দিতে পারেন। তারা যখন লে যাবেন তখন কাশ্মীর দিয়ে সোনমার্গে নাইট স্টে করে লে চলে যাবেন। তো সেটা একটা অপশন হতে পারে। অনেকে জিজ্ঞেস করেছে যে দুধপাথরি ভালো না ইউসমার্গ ভালো। দেখুন, দুটো জায়গায় খুব ভালো এবং দুটো জায়গায় অনেকটা সিমিলার, ফলে আপনি যে কোনো একটা করলেই হবে। ইউসমার্গটা আরেকটু অফবিট, এই মুহূর্তে দুধপাথরি বেশি লোক যায়, ইউসমার্গ একটু কম লোক যায়। তার ফলে যারা একদম চান না যে কোনো ভিড়ভাট্টা কোলাহল, তাদের ক্ষেত্রে ইউসমার্গটা বেটার অপশানই বলবো। আচ্ছা, এবারে জিজ্ঞেস করেছেন যে কাশ্মীরের ট্যুর প্ল্যান। আচ্ছা, কাশ্মীরের ট্যুর প্ল্যানটা আমি এই ভিডিওর লাস্টে একবার টোটালটা আমি দিয়ে দেবো, যে আমি যেরকমভাবে ট্যুর করেছিলাম সেইটা। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এয়ারপোর্ট যারা যাচ্ছেন, মানে ফেরার দিন যারা এয়ারপোর্ট যাবেন, এটা কেউ কোশ্চেনটা করেনি, আমিও ইনফরমেশানটা সেভাবে দিয়েছি কিনা মনে পড়ছে না, সেই জন্য আমি দিয়ে রাখছি। যারা যাচ্ছেন এয়ারপোর্ট তারা হাতে এক্সট্রা 1 ঘন্টা সময় নিয়ে রাখবেন। তার কারণ এয়ারপোর্ট থেকে 1 কিলোমিটার আগে একটা আর্মির চেকপোস্ট আছে, সেখানে আপনার পুরো লাগেজ চেকিং হবে। মানে আপনার যা লাগেজ আছে সেগুলোকে পুরো খোলাবেন ওনারা, খুলে ভেতরে কিছু আছে কিনা সেটা চেক করবে, চেক করে তারপরে আবার প্যাকিং হবে। তার ফলে বুঝতেই পারছেন এতগুলো গাড়ি পরপর চেকিং হবে, সময় লাগবে। তাই যারা শ্রীনগর যেখান থেকে হোক না কেন আপনারা শ্রীনগর এয়ারপোর্টে ফেরার জন্য আসছেন, তারা অতিরিক্ত 1 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছেন যে শীতকালের কাশ্মীর কেমন। দেখুন, শীতকালে কাশ্মীর পুরো আইসের একদম ভর্তি হয়ে গিয়ে ওয়ান্ডারল্যান্ড হয়ে যায়। আর কাশ্মীরের ওই সময় যে গাছগুলো আছে, মানে পাইন ট্রিগুলো আছে, দেবদারু ট্রিগুলো আছে, সেইগুলোও সাদা হয়ে যায়। ফলে বুঝতে পারছেন একটা অভূতপূর্ব অপরূপ দৃশ্য হয়। তো শীতকালীন কাশ্মীর একটা আলাদা ট্যুর হয়। তো যারা শীতকালে যেতে চান তারা অবশ্যই যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে ট্রান্সপোর্টেরও কোনো অসুবিধা হবে না, ওরা গাড়ির চাকায় চেন লাগিয়ে দেয়। তার ফলে আপনি গুলমার্গ যেতে পারবেন, পহেলগাঁও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার হোটেলের সামনেই স্নোতে ভর্তি থাকবে, আপনি যত ইচ্ছা বরফ নিয়ে খেলুন, এমন কোনো রিস্কও থাকে না। যেমন আমরা হিমাচল, উত্তরাখণ্ড, অরুণাচল, এখানে যেমন স্নো যদি খুব বেশি হয় তখন একটা রিস্ক হয়ে যায়। শ্রীনগরে সমস্যা নেই যে শ্রীনগরে খাদ নেই। শ্রীনগরে যেহেতু খাদ নেই, আপনি ভ্যালির মধ্যেই এত স্নো, আপনি এনজয় করতে পারবেন, কোনো রিস্কের ব্যাপারই নেই।
আর যেহেতু প্রচুর গাছ, অক্সিজেনের কোনো প্রবলেম নেই, তারপরে শীতকালীন কাশ্মীর একটা অন্যরকম আলাদা রূপ। যারা বরফ ভালোবাসেন তাদের আমি বলবো যে শীতকালে কাশ্মীর অবশ্যই যাবেন। তবে একটা জিনিস, হোটেলগুলো একটু দেখে নেবেন যাতে গরম জলের সুবিধে বা যেগুলো গিজার, যে নর্মাল অ্যামিনিটিসগুলো থাকে, রুম হিটার, ব্ল্যাঙ্কেট হিটার, এইগুলো যেন থাকে, সেইটা একটুখানি দেখে নেবেন। একজন কোশ্চেন করেছেন যে অগস্ট মাসে কাশ্মীর কেমন। দেখুন, অগস্টে কাশ্মীরে সেভাবে কিছুই নেই, না আছে বরফ, না আছে আপেল, না আছে টিউলিপ। হ্যাঁ, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গ্রিনারি, মানে সবুজ কাশ্মীর পাবেন। কাশ্মীরে এমনিতে বৃষ্টি এমন কিছু হয় না, তার ফলে এমন নয় যে আপনি বর্ষাকালে সারাদিন বৃষ্টি হচ্ছে আপনি বেরোতেই পারছেন না, এরকম হবে না। কিন্তু কাশ্মীরে দেখার মতো সেরকম খুব একটা কিছু পাবেন না। যেমন গুলমার্গ আপনার খুব একটা ভালো লাগবে না, বড় মাঠের মতো লাগবে। তো অগস্ট মাসে কাশ্মীরের অফবিট হয়, মানে যেটাকে আমরা বলি গুরেজ ভ্যালি, রাজদান পাস, লোলাব, এই জায়গাটা হচ্ছে অফবিট কাশ্মীর। এই অফবিট কাশ্মীরটার আইডিয়াল টাইম হচ্ছে জুন, জুলাই, আগস্ট, কারণ বছরের মোটামুটি 6 থেকে 7 মাস এটা বরফে ঢাকা থাকে, এমনি জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রায়। তো যারা অগস্টে কাশ্মীর প্ল্যান করবেন তাদের আমি বলবো যে তারা নর্মাল কাশ্মীর প্ল্যান করবেন না, তারা অফবিট কাশ্মীরের প্ল্যান করুন। আচ্ছা, অক্টোবরে অনেকে জিজ্ঞেস করেছেন যে অক্টোবর মাসে কাশ্মীর কেমন বা কাশ্মীর কীরকম রূপ থাকবে কাশ্মীরের। বুঝতেই পারছি অক্টোবর মাস হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময়, ফলে দুর্গাপুজোর যে ছুটি, তারা অনেকেই চেষ্টা করেন যে কাশ্মীরে যাব। তো এই অক্টোবরের সিজনটায় আপনি আপেল পাবেন। আর এই অক্টোবর থেকে, যেহেতু অক্টোবরের শেষে এবং নভেম্বরে স্পেশালি, এই সময় কাশ্মীরের একটা অন্যরকম রূপ দেখা যায়। কাশ্মীরে যে চিনার গাছগুলো আছে সেইগুলোর আগুনে রং হয়, মানে একদম কমলা হয়ে যায়, হলুদ কমলা রঙের হয়ে যায়। তার ফলে যতগুলো মুঘল গার্ডেন আছে সেই মুঘল গার্ডেনগুলোর রূপ ওই সময় মোহময়ী হয়ে যায়, যেটা এই সময় যারা যাচ্ছেন মার্চ, এপ্রিল, মে, নর্মাল মুঘল গার্ডেনে যেমন সবুজ গাছ থাকবে, ওই সময়টা যে এই সবুজ রূপটা পুরো চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যাবে। বলা হয় যারা যাচ্ছেন অক্টোবর নভেম্বরে, তারা যখন ওপর থেকে নামবেন শ্রীনগর এয়ারপোর্টে, ধরুন যারা নামছেন, তারা কাশ্মীরের নিচে পুরো অরেঞ্জ দেখতে পাবেন, অরেঞ্জ এবং হলুদের একটা আভা। তার কারণ এই চিনার গাছ। আর কিছু কিছু মুঘল গার্ডেন এই সময় অসম্ভব ভালো রূপ ধারণ করে, তার মধ্যে একটা হচ্ছে আচ্ছেবাল গার্ডেন। তো আচ্ছেবাল গার্ডেন আর কোকিরনাগ গার্ডেন এই দুটো একটু অফবিট, একটু পহেলগাম থেকে যেতে হয়। তো যারা এই অক্টোবর নভেম্বরে ট্রিপ করছেন, মানে হেমন্ত ঋতুতে, তাদের আমি বলবো যে মাস্ট ভিজিট প্লেস হচ্ছে আচ্ছেবাল আর কোকিরনাগের বোটানিক্যাল গার্ডেন। এছাড়া তো নিশাদবাগ, শালিমার বাগ, এগুলোতে যাচ্ছেন, কিন্তু এই দুটো মিস করবেন না। এই দুটোর রূপ ওই সময় অসম্ভব সুন্দর হয়ে যায়। বরফ এই সময় আপনি পাবেন না সেভাবে। সিনথান টপে আপনি বরফ পেতে পারেন, কিন্তু নর্মাল যে প্লেসগুলো আছে যেমন গুলমার্গ, সেখানে বরফ, সোনমার্গে বরফ পেতে পারেন। গুলমার্গের ফেজ 2তে একটু বরফ পেতে পারেন, কিন্তু বিরাট বরফের আশা নিয়ে আপনি এই সময় যাবেন না। যদি বরফ দেখতে চান তাহলে এই মার্চ, এপ্রিল, মে এটাই বেস্ট সিজন। কোশ্চেন, আশা করি সব কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম আমি। অনেকে জিজ্ঞেস করেছেন যে কোত্থেকে শপিং করবেন। তো আমার যে একটা কাশ্মীরের যে পুরো তথ্য নিয়ে একটা আমি ভিডিও করেছি, সেইখানে আমি শপিং রিলেটেড সমস্ত আনসার দিয়ে দিয়েছি, কোত্থেকে শপিং করলে কোন জিনিসটা ভালো হবে, কী কী শপিং সেন্টার আছে, কোন জায়গায় কত কম দাম, আমি সেখানে কিন্তু ডিটেলে দিয়ে দিয়েছি, ফলে আমি উত্তরটা স্কিপ করছি। আচ্ছা, অক্টোবরে আবহাওয়াটা বলে দিই। অক্টোবরে আবহাওয়াটা মনোরম থাকবে, এমন কিছু নয় যে এরকম ভারী জ্যাকেট, আপনাকে স্নো অ্যাক্টিভিটির জন্য বুট এগুলো নিতে হবে, সেরকম না। তবে জ্যাকেট লাগবে, ঠান্ডা থাকবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে না। একজন জিজ্ঞেস করেছেন যে গুলমার্গে গন্ডোলা রাইড ছাড়া আর কি করা যেতে পারে। ওনার গন্ডোলা রাইড অলরেডি হয়ে গেছে। তো আপনি খিলানমার্গ যেতে পারেন। খিলানমার্গ খুবই সুন্দর, আপনি গুলমার্গ থেকে যেতে পারেন। এছাড়া ওখানে গলফ কোর্স আছে, সেন্ট মারিস চার্চ আছে, মহারানী টেম্পল আছে, আর খিলানমার্গ থেকে অ্যালপাথার লেক আছে, যেটাকে ফ্রোজেন লেক বলে।
সেইটাও একটা ছোটো ট্রেক আছে, সেটাও যেতে পারেন। সেটা আপনি ওখানে খোঁজ করলেই জানতে পেরে যাবেন। অনেকে কোশ্চেন করেছেন যে টিউলিপ গার্ডেনে কি অনলাইন টিকিটের ব্যবস্থা আছে। তো এবারে এই বছর থেকে অনলাইন টিকিটের ব্যবস্থা চালু হয়েছে টিউলিপ গার্ডেনে। ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর, তিনি অ্যানাউন্স করেছেন যে এই বছর থেকে স্টার্ট করছে অনলাইন। প্ল্যান হচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে পুরো সিস্টেমটা কি অনলাইন করে দেওয়া হবে। এখন অনলাইন অফলাইন দুটোই আছে। তো এবারে প্রশ্ন, অনলাইন টিকিট আপনি কোথা থেকে বুক করবেন? তো এইটার জন্য শ্রীনগরের বিভিন্ন জায়গায় QR কোড দেওয়া হয়েছে। যেমন শ্রীনগর এয়ারপোর্ট, শ্রীনগরের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এছাড়া বিভিন্ন হোটেল আছে, সেই হোটেলেও QR কোড দেওয়া হয়েছে। সেই QR কোড থেকে স্ক্যান করে আপনি টিউলিপ গার্ডেনের অনলাইন টিকিট বুক করে নিতে পারবেন। অফলাইন এবং অনলাইন দুটোরই টিকিটের দাম একই, কোনো ডিফারেন্স নেই। আর একজন জিজ্ঞেস করেছেন যে শ্রীনগরে বা কাশ্মীরে বাঙালি খাবার কোথায় পাওয়া যায় বা পাওয়া যায় কিনা। তো শ্রীনগরে আমার যতদূর মনে পড়ছে ডাল লেকের সম্ভবত 3-4 নম্বর গেটের কাছে বাঙালি রেস্টুরেন্ট আছে, সম্ভবত সোনালি বাঙালি ধাবা এরকম ধরনের কিছু নাম, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। তবে ওই 3-4 নম্বর যে ডাল লেকের গেট তার ঠিক অপোজিটেই রেস্টুরেন্টটা, ওখানে খোঁজ করলেই দেখতে পাবেন। স্টিল আমি বলবো যে কাশ্মীরে গেলে কাশ্মীরের যে লোকাল যে খাবার আছে, লোকাল কুইজিন বলি, সেগুলো ট্রাই করবেন। যেমন ওয়াজওয়ান, কাশ্মীরি ওয়াজওয়ান, শিরমাল, মটন রোগান জুস, কাশ্মীরি হালুয়া, তো এছাড়া কাওয়া আছে, কাশ্মীরি কাবাব আছে, তো এইগুলো ট্রাই করবেন। হ্যাঁ, অবভিয়াসলি যদি আপনার মনে হয় যে পেটের কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ট্রাই করে নেবেন, কিন্তু বেশি খাবেন না। পেহেলগাঁও, গুলমার্গে সেভাবে বাঙালি রেস্টুরেন্ট আমার চোখে পড়েনি। তবে যদি আপনারা JKTDCর যে কটেজগুলো আছে সেখানে থাকেন গুলমার্গ বা পেহেলগাঁওয়ে, সেক্ষেত্রে আপনার যে খাওয়া দাওয়া সেগুলো একদমই ঘরোয়া রান্না, মনে হবে বাঙালি খাবারই বলে মনে হবে। আপনার অর্ডার দিয়ে দেবেন, একদম ভাত ডাল যেমন আছে, সবজি যেরকম আপনি চাইবেন, একদম বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন। বাকি হোটেলে হয়তো প্রবলেম হতে পারে। তো মোটামুটি আমি চেষ্টা করলাম যে আপনাদের যে কোয়েশ্চেনগুলো এসছে এই 3টে ভিডিওতে, সেগুলো সামারাইজ করে তার যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের দেওয়া, যতটা পারলাম আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কারোর কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কোয়েশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। সবাই সুন্দরভাবে কাশ্মীর ঘুরুন। কাশ্মীর এই মুহূর্তে অসম্ভব সুন্দর। আর আমার ভিডিও দেখে অনেকেই লিখেছেন যে বেশ ভয় পেয়ে গেলাম, কাশ্মীর কী করে ঘুরবো। তো আমি আবার বলছি যে কাশ্মীর আমি ভিডিওটা তৈরি করেছি আপনাদের জানানোর জন্যে, ইনফরমেশানগুলো দেওয়ার জন্যে। এইগুলো যদি আপনি জেনে যান, আমার ভিডিওগুলো যদি সবকটা ভালো করে দেখে যান, স্কিপ না করে, তাহলে আমি বলবো যে আপনার কাশ্মীর ঘুরতে কোনো প্রবলেম হবে না। আপনি একদম ট্যুর এজেন্ট ছাড়াও কাশ্মীর ঘুরতে পারবেন। আর কাশ্মীরে স্ক্যাম অনেক কিছু হচ্ছে। এখন রিসেন্টলি নতুন স্ক্যাম হয়েছে যে কাশ্মীরে যে ধরুন শ্রীনগরে যে হোটেল বুক করে আছেন, আপনাকে হোটেল থেকে জানানো হচ্ছে যে কোনো কারণে আপনার হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে গেছে, আপনাকে পুরো টাকা রিফান্ড করে হচ্ছে। কেউ বলছে যে আমার হোটেলে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তার ফলে এখন আপনাকে থাকতে দিতে পারছি না, আপনার টাকা আমি ফুল রিফান্ড করছি। এগুলো সবই হচ্ছে স্ক্যাম। বেসিক্যালি তার থেকে বেশি দামে তারা কোনো একটা গ্রুপ পেয়ে গেছে, সেই জন্য আপনার যে বুকিং সেটা ক্যান্সেল করে দিচ্ছে। ওখানে অনেক কিছু হতে পারে। তার ফলে চেষ্টা করবেন যে একটু ভালো হোটেল, একটু ভালো কোয়ালিটির হোটেল নিতে। কোনো ট্র্যাপে আপনি পা দেবেন না। যদি এজেন্ট চেনাশোনা থাকে, লোকাল এজেন্ট খুব চেনাশোনা থাকলে তবেই তার সঙ্গে যোগাযোগ করে যান। যেমন আমি আমার লোকাল এজেন্ট যে আমার সঙ্গে চেনাশোনা আছে, আপনাদের অনেককে আমি হেল্প করেছি তার নাম্বার দিয়ে। যদিও এটা কোনো প্রমোশন নয়, আপনারা চেয়েছিলেন আমি দিয়েছি, চেষ্টা করেছি আপনাদের সাহায্য করার জন্য, যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি নতুন নতুন ভিডিও তো আনতেই থাকবো, নতুন নতুন জায়গার প্রচুর ইনফরমেশান দিতে থাকবো। আর আপনারা কাশ্মীর ঘুরে আসুন। আমার ভিডিওটা যদি কাজে লাগে, আমার যদি যাদের আমি হেল্প করেছি তারা যদি হেল্প পান, অবশ্যই আমাকে জানাবেন।
তাতে আমি আরও মোটিভেটেড হব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্যে, আপনাদের কাছে আরও ভালো ভালো ইনফরমেশান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তুলে আনতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।